মোটামুটি সব আইটেমগুলো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি যা ছিল মোটামুটি আলোচনা হয়েছিল। ওখানে ইনফার্টিলিটি আর হচ্ছে তোমার জেনিটাল বলা এই দুটো একটু উচ্চ ছিল, ঠিক আছে। তো আমরা যদি ইনফার্টিলিটি জেনিটাল বলাটাকে করে দিতে পারি তো আমরা গাইনিটাকে কভার করে ফেলবো, ঠিক আছে। তো ইনফার্টিলিটি কথাটা তোমরা শুনেছো, ইনফার্টিলিটি মানে কি জানাচ্ছে? বন্ধ্যাত্ব। সোজা কিরকম বন্ধ্যাত্ব না, 1 বছর সম্পূর্ণ সেক্সুয়াল লাইফ কাটানোর পরে যখন সে মানে সেই কাপড় কোনো সন্তান ধারণ করার মানে অক্ষম হয় তখনই সেই কন্ডিশনটাকে আমরা বলবো ইনফার্টিলিটি, ঠিক আছে। এই বিয়ে করার 1 মাস বাদে ইনফার্টিলিটি আমরা বলতে পারবো। 1টা বছর পূর্ণ সময় দিতে হবে যেখানে স্বামী স্ত্রী দুজনে সম্পূর্ণ খোলা মনে মেলামেশা করার পরেও যদি সন্তান উৎপাদনে অক্ষম হয় তখন সেই কন্ডিশনকে আমরা বলবো ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি, স্টেরিলিটি, ঠিক আছে। ইনফার্টিলিটি বা স্টেরিলিটি। ইনফার্টিলিটি সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি ইনফার্টিলিটি আর সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারিটা হচ্ছে প্রথম থেকে বিয়ের পরে 1 বছর সেক্সুয়াল লাইফ করার পরেও যখন মানে বাচ্চা হলো না তখন তাকে বলছি প্রাইমারি, অর্থাৎ ইনফার্টিলিটি যে ডেফিনিশনটা দিলাম ওটা অ্যাকচুয়ালি তাই। সেকেন্ডারিতে কি হচ্ছে, বিয়ে করার পরে একটা মানে বাচ্চা হয়েছে, তারপর তারা চাইলে একটা পেস বললো আপনার একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে আমরা এখন ভাবছি না 5-7 বছর বাদে, যখন 5 বছর আফটার 5 ইয়ার্স আবার যখন ওরা ইচ্ছা করলো যে একটা সেকেন্ড বেবি আমরা নেবো, তখন এবার চেষ্টা করছে আসছে। দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি ইনফার্টিলিটি। তার মানে প্রাইমারি আর সেকেন্ডারি ইনফার্টিলিটি আমরা ডিফারেন্সিয়েশনটা বুঝলাম। প্রাইমারি যে ইনিশিয়ালি বিয়ের পরেই তারা এমনি লাইফ কাটাচ্ছে, কোনোদিনই সন্তান হয়নি যার। আর সেকেন্ডারি আগে একটা সন্তান হয়েছে, পরে সেক্সুয়াল লাইফ আছে, সেই লাইফে ধরো 20 বছর বয়সে বিয়ে হয়েছে, 21 বছর বয়সে বিয়ের মধ্যে 1 বছরের মাথায় একটা বাচ্চা হয়ে গেছে, তারপরে আর চোখে চোখে বাচ্চা না নিয়ে আবার 28 বছরের মাথায় ভাবলো যে আর একটা সেকেন্ড ইস্যু নেবো। তা তখন এবার মেলামেশা করে ইচ্ছা হয়েছে করতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে আর বাচ্চা কনসিভ করতে পারছে না, তো সকল সেই কন্ডিশনটাকে আমরা বলবো সেকেন্ডারি ইনফার্টিলিটি, ঠিক আছে। এইবার হচ্ছে একটা কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে একটা সাকসেসফুল তোমার ফার্টিলিটি হতে গেলে কি কি কন্ডিশন লাগে। একটা ইনজেকশনে যত স্পার্ম উৎপন্ন হচ্ছে সিমেনের মধ্যে তার যদি 60% যদি হেলদি মোটাইল স্পার্ম থাকে তার মধ্যে, তবে একমাত্র সাকসেসফুল ফার্টিলাইজেশন হওয়ার সম্ভাবনা থাকবে। 2 নম্বর হচ্ছে টেস্টিস যেমন এক সাইডে 60% হেলদি স্পার্ম, হেলদি মোটাইল স্পার্ম উৎপন্ন করবে, সেই রকম ওভারিকেও একটা হেলদি ওভাম উৎপন্ন করতে হবে, তবে না স্পার্ম আর ওভামের মিলনে একটা হেলদি সাকসেসফুল হবে। তাহলে দুটো যে গোনাড আছে আমাদের, একটা মেল গোনাড দ্যাট ইজ টেস্টিস আর ফিমেল গোনাড দ্যাট ইজ ওভারি, মাস্ট বি ফাংশনিং হেলদি। এক কথায় যদি বলি যে টেস্টিসকে এবং ওভারিকে সাকসেসফুলি হেলদি ফাংশন করতে হবে। হেলদি ফাংশন মানে তাকে হেলদি মোটাইল স্পার্ম তৈরি করতে হবে টেস্টিসকে, আর হচ্ছে ওভারিকে তোমার হেলদি ওভাম তৈরি করতে হবে, ঠিক আছে। এই দুটো তো প্রাইমারি ক্রাইটেরিয়া যে কোনো সাকসেসফুল এর জন্য।
শুধু তাই নয়, দুটো হলেই যে হবে তা নাও হতে পারে। সেই জন্য আরো কিছু ফ্যাক্টর এখানে জড়িয়ে আছে, ঠিক আছে। Sperm must transport to the fallopian tube 60% healthy motile sperm, সেই স্পার্মকে সাঁতার কেটে এই অ্যাম্পুলা অব্দি যেতে মিনিমাম 300 হেলদি স্পার্ম এখানে গিয়ে পৌঁছাতে হবে, বোঝা গেল? তবে একমাত্র সাকসেসফুল কনসিভ বা সাকসেসফুল প্রেগন্যান্সি গ্রো করতে পারে। সেই জন্য স্পার্মকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে অবশ্যই পৌঁছাতে হবে। এখানে টেস্টিস মোটাইল স্পার্ম তৈরি করতেই পারে, এখানে ইনজেক্ট হতে পারে, কিন্তু এই পজিশনে যদি 300টা গিয়ে না পৌঁছায় তবে বুঝে গেল? এই যে অ্যাম্পুলা মোস্ট ডাইলেটেড পোরশন অফ দা, এইখানে ফার্টিলাইজেশন হয়, তো এখানে ফার্টিলাইজেশনটাকে মাস্ট বি অকার ইন অ্যাম্পুলা অকার মানে ঘটা অ্যাম্পুলা ইন অ্যাম্পুলা মাস্ট বি, এই যে এখানে ফার্টিলাইজেশনটা হতেই হবে অ্যাম্পুলার মধ্যে, না হলে কিন্তু সাকসেসফুলি জাইগোটটা তৈরি হবে, ঠিক আছে। আর কি শুধু তৈরি হলেই হবে না, এবার এখানে যে জাইগোটটা উৎপন্ন হলো সেই জাইগোটটা এখানে যে এন্ডোমেট্রিয়াম আছে, এইখানে যে এন্ডোমেট্রিয়ামটা আছে, এন্ডোমেট্রিয়ামটা কি অ্যাকচুয়ালি প্রোজেস্টেরন প্রাইম এন্ডোমেট্রিয়াম। কেন না, যখন ওভুলেশন হলো ম্যাচিওর গার্ডিয়ান ফলিকল ফেটে একটা ওভাম ডিসচার্জ হয়ে গেল, যে খোলটা রয়ে গেল ওই খোলটা থেকে কর্পাস লুটিয়াম তৈরি হলো। সেই কর্পাস লুটিয়াম ম্যাক্সিমাম প্রোজেস্টেরন ছাড়ে, খুব অল্প পরিমাণে ইস্ট্রোজেন ছাড়ে। সেই জন্য সেই প্রোজেস্টেরনের প্রভাবে এই যে এন্ডোমেট্রিয়াম আরো মোটা হয়ে ফুলে ওঠে। এইরকম একে বলা হয় প্রোজেস্টেরন প্রাইম এন্ডোমেট্রিয়াম। এইরকম ধরনের এন্ডোমেট্রিয়ামটাকে বলছি আমরা প্রোজেস্টেরন প্রাইম এন্ডোমেট্রিয়াম। এইবার এখানে যখন ফার্টিলাইজেশন হয়েছে, ফার্টিলাইজেশন হয়ে গেছে 14, 15, 16 মধ্যে, যা ঘটে গেছে। আর প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়াম তোমার তৈরি হয়েছে প্রায় 23 দিন পরে, 22 দিন পরে। তো সেইখানে এইবার ওরা জানে যে এখানে যেটা কনসিভ মানে প্রোডাক্ট তৈরি হয়েছে জাইগোট, সেটা আস্তে আস্তে এখানে আসবে, এসে এখানে ইমপ্লান্টেশন হবে, তবে তো তারা ইমপ্লান্টেশন না হতে পারলে তো কোষে বেরিয়ে চলে আসবে। দ্যাট ইজ কল অ্যাবর্শন। যদি প্রোডাক্ট অফ কনসেপ্টটা যদি এখানে এন্ডোমেট্রিয়াম প্রাইম মানে প্রোজেস্টেরন প্রাইম এন্ডোমেট্রিয়াম না পায়, তবে কিন্তু জাইগোটটা এখানে গাঁথতে পারবে না, বুঝতে পেরেছো? সেই জন্য যাদের দেবে ঠেটেন অ্যাবর্শন, আর ঠেটেন মানে অ্যাবর্শনের ভয় দেখানো, ঠেট মানে ভয়, এই খসে যাও, তাদেরকে ডাক্তাররা কি করে বেড রেস্ট দিয়ে দেয়, যে দেখবে প্রোজেস্টেরন সাপোর্ট দেয়, প্রোজেস্টেরন সাপোর্ট দেয়, বুঝতে পেরেছো? তো এরকম যদি আমরা মাস 2-3 সাপোর্ট দিয়ে দিতে পারি, তবে মোটামুটি ভালোভাবে কেটে যাবে, এখানে প্ল্যাসেন্টা তৈরি হয়ে যাবে, তারপরে আর খসে পড়ার সম্ভাবনাটা থাকবে, বুঝতে পারছো? তো তার মানে একটা ফার্টিলাইজেশন হওয়ার পরেও যে মানে কনসিভ যেটাকে বলছি, এখানে এসে যে প্রেগন্যান্সি কন্টিনিউ করছে, তখন সেই কন্ডিশনটাকে বলছে কনসিভ বা প্রেগন্যান্সি গেইন করা, বুঝতে পেরেছো? এবার এই প্রেগন্যান্সি গেইন করতে গেলে মিনিমাম এই 4টে আইটেম তোমাকে ফুলফিল করতেই হবে, আদারওয়াইজ কিন্তু প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা খুব কম। স্যার 4টে না এটা ধরুন কোনটা? এই লাস্টটা বলে হ্যাঁ অবশ্যই 5টা, সরি। এমবেডিং মানে ইমপ্ল্যান্টেশনটা তো ধরতে হবে। জাইগোট মাস্ট বি ইমপ্ল্যান্ট, লেখো 5 নম্বরটা, জাইগোট মাস্ট বি implant
হেলদি প্রোজেস্টেরন প্রাইম এন্ডোমেট্রিয়াম। একটা ইনজেকশনে একটা মেল পার্টনারের যে পরিমাণ তোমার ডিসচার্জটা হয় এ থেকে ইজাকুলেশন ডাক থেকে যে পরিমাণ ডিসচার্জ হয় সেটাকে বলা হচ্ছে সিমেন। এই সিমেনের কত কম্পোজিশন আছে, কারণ এইটা আমাদের ইনফার্টিলিটির ইনভেস্টিগেশনের ফার্স্ট স্টেপ, মেল পার্টনারের সিমেন অ্যানালিসিস। বুঝতে পারছো? মেল পার্টনারের, আর তুমি যেটা বললে ওটা ফিমেল পার্টনারের ইনভেস্টিগেশন। বুঝতে পারছো? ওখানে ফিমেল ঠিক ওভুলেশন হচ্ছে কিনা 15-14 দিন অন্তর তার জন্য টেস্ট আছে, হ্যাঁ, এবং তারপরে ওর এন্ডোমেট্রিয়াম প্রোজেস্টেরন প্রাইম হচ্ছে কিনা তারও টেস্ট আছে, সব আছে, কোনো কিছু বাদ নেই। এবং সেগুলো আমরা অবশ্যই জানতে পারবো। এর তো কালচার আছে, সিমেন্স বুঝতে কালচার। পেরেছো? সিমেন্টের ভলিউম সাধারণত 2 থেকে 5 ml। 1 ml স্পার্মের মধ্যে 20 থেকে 280 মিলিয়ন স্পার্ম থাকতে পারে। মিলিয়ন মানে 10 মিলিয়নের নিচে যদি হয় সেগুলো হচ্ছে তোমার অলিগোস্পার্মিয়া বলা হয়। তো নরমালি মেনলি 20 থেকে 280 মিলিয়ন পার ml স্পার্ম থাকে একটা সিমেনের মধ্যে। আর কি থাকে তার মধ্যে? 60% মোটাইল স্পার্ম থাকতেই হবে। 60% মোটাইল স্পার্ম থাকে, মোটিলিটি 60%। স্পার্ম মোটিলিটি নরমালি যেটা 60 থেকে 80%। ওরে কিছু করছে না, মানে মিনিমাম 60% মোটিলিটি আমরা দেখতে পাই, 60 থেকে 80% মোটিলিটি থাকে। স্পার্ম মোটিলিটি 60% to 80% mortality স্পার্ম থাকে। মোটাইল স্পার্ম থাকে। হেলদি মর্টিলিটি। ফ্রুক্টোজ থাকে ওর মধ্যে, খাদ্য বস্তু আর কি, ফ্রুক্টোজ FRUCTOAC ফ্রুক্টোজ থাকে তোমার প্রায় 120 থেকে 280 mg। 120 থেকে 280 mg পার্সেন্ট বা পার ডিএল বা এমজি পার্সেন্ট ফ্রুক্টোজ থাকে। আর থাকে পাস সেল, থাকে কিছু পাস সেল, 1 থেকে 5টা পার্ট কিল। স্যার 120 থেকে 280 মিলিগ্রাম পার্সেন্ট এমজি পার্সেন্ট। 1 থেকে 5টা পার কিল, মানে ওইটাকে নিয়ে এবার আমরা একটা স্লাইডের মধ্যে স্মিয়ার টানা, সেই স্মিয়ারের মধ্যে ডিস্টিল ওয়াটার দিয়ে একটা কভার গ্লাস চাপাতে দিয়ে এবার মাইক্রোস্কোপে দেখা একটা ফিল্ডে 1 থেকে 5টা সরিয়ে দেখতে হবে। যেটুকু এ পাচ্ছি আমি মাইক্রোস্কোপে, যেটুকু এ পাচ্ছি একটা টাইম, সেটাকে বলছি ফিল্ড। মনে থাকবে? সেই রকম মানে 1 থেকে 5টা পাচ্ছে দেখা। ফ্রুক্টোজের পার্সেন্টেজ টোটাল ক্লিয়ার করবে। 120 থেকে 280 120 থেকে 280 DL per mg। মানে 100 ml এর মধ্যে স্পার্মের মানে কি তোমার সিমেনের মধ্যে তোমার 120 থেকে 280 মিলিগ্রাম ফ্রুক্টোজ থাকে। ফ্রুক্টোজটা মেনলি স্পার্মগুলোর খাদ্য বস্তু। স্পার্মগুলো জীবিত থাকার জন্য যে খাদ্যটা দরকার সেইটাই ফ্রুক্টোজ সাপ্লাই। পার্সেলের মরা সেল, যখন ইনফার্টিলিটি এগুলো মরা সেলের পরিমাণ অনেক বেশি পাওয়া যায়, বুঝতে পেরেছো? বেড়ে যায়। হ্যাঁ, এই ধরনের ইনফার্টিলিটি কেসে হচ্ছে না,
সেখানে যদি একটা ডিফেক্টিভ পাওয়ার মানে সিমেন্ট থাকে, সেখানে দেখা যাবে 30% মোটাই স্পার্ম রয়েছে। স্পার্ম কাউন্ট 10 মিলিয়ন পার তোমার ml, ঠিক আছে। পার্সেন্ট যখন হয়ে যাবে তোমার এখানে 80 থেকে 90, এরকম যখন একটা এরকম একটা যখন রিপোর্ট পাচ্ছি ইনফার্টিলিটি কেসের, তার মানে আমরা মেন পার্টনারকে সাসপেক্ট করছি যে আপনার জন্যই হচ্ছে না। ফিমেল পার্টনারের আমরা সেই জন্য আগে তো সিমেন অ্যানালাইসিসটা করে নেওয়া হয়, সিমেন যদি ওকে থাকে এইবার ফিমেলকে আমরা প্রসিডিওরাইজ ইনভেস্টিগেশনে নিয়ে যাব, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে এখানে যখন এরকম একটা স্ট্রাইক পেলাম তখন তো মেলটাই ভিকটিম হয়ে গেল, আর ফিমেলকে থাকতে না তো করতে যাবো। এবার এই চিকিৎসা এই ট্রিটমেন্ট এগুলো করে আমাদের এগোতে হবে, বুঝতে পেরেছো? বলছে অ্যাবভ 45 ইয়ার্স এজ, obesity, smoking, alcoholism, etc. may cause infertility. মানে 45 বছরের বেশি বয়স হয়ে যায়, সে যদি খুব মোটা হয়ে যায়, সে যদি প্রচন্ড চেন স্মোকার হয়, খুব স্মোকিং করে, বা মালকে সব মানে মাদক করে প্রতিদিনই হ্যাবিচুয়েটেড অ্যালকোহল খায়, ঠিক করে, তাদের ক্ষেত্রে এইরকম ইনফার্টিলিটি দেখা যেতে পারে। ঠিক আছে, তোমাদের কোশ্চেনে মেল ফ্যাক্টর লেখা আছে না? হ্যাঁ, কোশ্চেনটা কি লেখা আছে? মেল ফ্যাক্টর আছে তো? বলছে দেখো আইজো, what are the cause of infertility in female? আচ্ছা, মেনশন দিলে হবে মেল ফ্যাক্টর, মানে এটা হচ্ছে তোমার কজ অফ ইনফার্টিলিটির কজের মধ্যে ছেলেদের কি কি কজ হয়, তারপরে মেয়েদের কি কি কজ হয়, বুঝতে পেরেছো? 3 নম্বর হচ্ছে নার্ভাস টেনশন, তারপরে মানসিক ইলনেস, এগুলো যদি থাকে, যদি কোনো চাপের মধ্যে থাকে, প্রচন্ড চাপে মানে কর্মক্ষেত্রের এত চাপ, সেই চাপের মধ্যে থাকা, বা যদি কোনো মানসিক যদি কোনো ইলনেস থাকে, সাইকিয়াট্রিক ইলনেস, যদি মানসিক যদি কোনো প্রবলেম থাকে, তবে সেক্ষেত্রে মেল ফিমেল বোথ তোমার দায়ী থাকে। 4 নম্বর হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস or any testicular damage may cause infertility. Undescended testisের ক্ষেত্রে কিন্তু মানে স্পার্মাটোজেনেসিস পদ্ধতি হয় না, ডিউ টু টেম্পারেচার হয়। পেটে এক ধরনের টেম্পারেচার, স্কোটামে এক ধরনের টেম্পারেচার। হাই টেম্পারেচারে স্পার্মাটোজেনেসিস নষ্ট হয়ে যায়, স্পার্ম বা স্পার্মাটোজেনেসিস ঘটেই না। এবার কি হয়, বাচ্চা হওয়ার আগে যখন ইন্টারউটেরাইন লাইফে থাকে একটা বাচ্চা, তখন তার টেস্টিস গুলো পেটের মধ্যেই থাকে। জাস্ট বিফোর বার্থ টেস্টিসটা অ্যাবডোমেন থেকে ইউরিনাল নল দিয়ে ওই স্কোটামের মধ্যে প্রবেশ করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওই জিনিসটা ঘটে না, অ্যাবডোমেনেই থেকে যায়, টেস্টিসে না। সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিস হওয়ার সম্ভাবনা খুব কম, সেক্ষেত্রে তাদের স্পার্মের ডিফেক্ট দেখা যায়। ঠিক আছে, অথবা যে নরমাল আছে, হ্যাঁ, ইনফার্টিলিটি কি বলছো? তারপরে আনডিসেন্ডেড টেস্টিস থাকে বা টেস্টিকুলার ড্যামেজ থাকে, তবে সেক্ষেত্রে ইনফার্টিলিটি দেখা দিতে পারে। এছাড়াও যদি কোনো মানে জেনিটাল ডাক্ট অবস্ট্রাকশন থাকে, জেনিটাল প্যাসেজ যেটা আছে টেস্টিস থেকে ভাস ডিফারেন্স থেকে তোমার ঘুরে এসে তোমার প্রোস্টেটের ভেতর দিয়ে এসে, তারপরে তোমার ওই ইউরেথ্রার মধ্যে এসে তো জাংশনে করছে, এবার তারপর ইউরেথ্রাকে বাইরে স্কিপ করছে,
তার আগে সেমিনার বেসিক্যাল, তারপর যে পোস্টেড গ্ল্যান্ডের সঙ্গে ডার্ক সব ওর সঙ্গে যুক্ত থাকছে, বুঝতে পেরেছো? এই যে প্যাসেজটা, সেই প্যাসেজে যদি কোনো গন্ডগোল থাকে, ঠিক আছে, মাঝে মধ্যে গেনিটাল ডাক্ট অবস্ট্রাকশন, ডিইউসিটি ডাক্ট অবস্ট্রাকশন, অর্থাৎ প্যাসেজে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, যেমন ধরো ভ্যাসেকটমি, ভ্যাসেকটমি নামটা শুনেছো? হ্যাঁ, কি ভ্যাসেকটমিটা কি? ওই এটা ছেলেদেরকে প্রসেস অফ স্টেরিলাইজেশন, অর্থাৎ ছেলেদের বন্ধ্যত্বকরণের একটা উপায় ভ্যাসেকটমি। সেটা কি করে? জেনিটাল ট্র্যাক্ট অবস্ট্রাকশন করতে হয়। ওই যে ভাস ডিফারেন্স, যেখান দিয়ে তোমার স্পাম গুলো এসে ইজাকুলেট হবে, সেইগুলোকে অবস্ট্রাকশন করে দেওয়া, পুড়িয়ে দিক, কেটে দিক, যাই হোক, ওই কন্টিনিউটিটাকে ডিসকন্টিনিউ করা মেন উদ্দেশ্য হচ্ছে ভ্যাসেকটমি। আর মেয়েদের ক্ষেত্রে পার্মানেন্ট স্টেরিলাইজেশন করি আমরা টিউবেক্টমি, অর্থাৎ এই যে ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবকে ডিসকানেক্ট করে দেওয়া, বুঝতে পেরেছো? তো এইরকম যদি কোনো কারণে ভ্যাসেকটমি আমি করছি না, যদি কোনো কারণে কোনো রোগ বা কোনো কিছুর জন্য যদি জেনিটাল ট্র্যাক্টের অবস্ট্রাকশন ঘটে, তবেও এরকম স্টেরিলাইজেশন করতে পারে। তো এইগুলো তোমার এই 4 নম্বরটা ছাড়া সব কটাই ফিমেলেও অনুকূলে, ভালো করে বুঝবে। এই 4 নম্বর পয়েন্টটা ছাড়া সবগুলো কিন্তু আমি ফিমেলেও জুড়ে দিতে পারি, মেল ফিমেল দুটোতেই দিতে পারি, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, এইবার এর সঙ্গে কিছু ফিমেলের স্পেশাল কিছু ফ্যাক্টর আছে, যেগুলো হচ্ছে তোমার ফিমেল জেনিটাল সিস্টেম সংক্রান্ত। স্যার এই যে আনডিসেন্ডেড টেস্টিস যেটা বললেন, ওটা ব্যাপারটা বুঝতে পারিনি। ওটা ব্যাপার বুঝে ডেভেলপমেন্টে ফিরে যেতে হবে। আমাদের যখন ইন্টারউটেরাইন লাইফে যে ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে, কদিন হয়? 280 দিন। তো 280 দিনে পরিপূর্ণ হয়। এই সেই সময় বিভিন্ন অর্গানগুলো তো একটা মানুষের যত সিস্টেম শব্দ তৈরি হচ্ছে ইউটেরাসের মধ্যে তৈরি হচ্ছে। তো যখন ম্যাচুরিটি আসছে তখনই একটা লেবার নামক পদ্ধতির মাধ্যমে সে বাইরে বেরিয়ে আসছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই যখন মানে ইন্টারউটেরাইন লাইফে ডেভেলপমেন্ট হচ্ছে, হার্ট তৈরি হচ্ছে, কিডনি তৈরি হচ্ছে, সব তৈরি হচ্ছে, তার টেস্টিসও তো তৈরি হচ্ছে। সেই টেস্টিসটা তৈরি হয়ে সঙ্গে সঙ্গে ইন্টারউটেরাইন লাইফে মানে এতে ওইখানে তৈরিটা হয় অ্যাবডোমেনের মধ্যে, বুঝতে পেরেছো? অর্থাৎ টেস্টিস ইন্টারউটেরাইন লাইফে অ্যাবডোমিনাল অর্গান, জাস্ট বিফোর বার্থ ওইটা ইউরিনাল ক্যানাল দিয়ে স্কোটামের মধ্যে নেমে আসে, দুদিকে দুটো টেস্টিস নেমে আসার পরে ওই যে প্যাসেজটা, যে পথটা দিয়ে পেট থেকে নেমে এলো, পেরিটোনিয়াল ফোল্ডকে নিয়ে একবারে নেমে চলে এলো, আর ওই ইউরিনাল ক্যানালের যে পথ সেটা বুঝে গেল, বুঝতে পেরেছো? যদি কোনো কারণে ওই যে নেমে এলো, নেমে এসে ক্যানালের পথটা যদি না বোঝে, তখন কি হবে? তখন এই যে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে পেরিটোনিয়াম ফ্লুইড আছে, ওই ফ্লুইড ওখান থেকে চুয়ে চুয়ে এসে টেস্টিসের মধ্যে হাইড্রোসিল হয়ে যাবে, কনজেনিটাল হাইড্রোসিল দেখা দেবে বাচ্চাদের। এক নম্বর, দু নম্বর মধ্যে তোমার এর সঙ্গে পিটুইটারি ডিসফাংশন প্লাস ফিমেল যখন লিখবে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এই দুটোতে ইনফার্টিলিটি দেখা দিতে পারে, ঠিক আছে? 3 নম্বর চলবে, 4 নম্বরটা বাদ দিলাম। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পিসিওডি বলা হয় সংক্ষেপে ওটাকে। আচ্ছা, আর 3 নম্বর
নম্বরটাও খেয়ে গেল ফিমেল, ঠিক আছে। আনডিসেন্ডেড টেস্টিস তা গেল। আর জেনিটাল ডাক্ট অবস্ট্রাকশন এটা ফিমেলের ক্ষেত্রে ফিমেলের মতো করে হবে, মেলের ক্ষেত্রে মেলের মতো করে হবে। কেন না ফিমেলের সিস্টেম আলাদা, মেলের সিস্টেম আলাদা, তাই ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে জেনিটাল ডাক্ট অবস্ট্রাকশন এখানে কি হতে পারে, ন্যারোইং অফ দ্য ভ্যাজাইনাল ইনট্রয়েটাস হতে পারে, ভ্যাজাইনাইটিস হতে পারে, সার্ভিসাইটিস হতে পারে, সার্ভাইকাল পলিপ হতে পারে, ঠিক আছে। এইরকম কতগুলো রোগের নাম লিখে দেবে। ন্যারো ভ্যাজাইনাল ইনট্রয়েটাস, কোনটা বলো? আচ্ছা, টিউবারকুলার এন্ডোমেট্রিওসিস, TUBERCULAR, টিউবারকুলার ENDOMETRIOSIS, এন্ডোমেট্রিওসিস। এটা এক ধরনের যদি টিবি থাকে শরীরে, টিবি প্রাইমারি ইনফেকশন কোথায়? লাংসে। টিবি জীবাণু হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এগুলো এক ধরনের রড শেপের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এরা নাক মুখ দিয়ে আমাদের শরীরে ঢোকে প্রাইমারি। এরা কোথায় বসে? আমাদের লাংসে। কেন? কারণ এই যে তোমার ওই ইয়েগুলো, ওই যে জীবাণুগুলো, যে ব্যাকটেরিয়া গুলো যার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম, তাদের ফেভারিট খানা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। ওই লাংসের মধ্যে স্পঞ্জি প্যারেনকাইমাটা খুব পছন্দের খাবার, কারণ তুমি তার মাংস ভালোবাসো, সিদ্ধি করে খাওয়া, সেই জন্য ওরা সারা শরীরের মধ্যে ওইখানে যেহেতু স্পঞ্জি প্যারেনকাইমাটা আছে, সেই জন্য ওরা ওইখানে টেস্ট করে আর ওইগুলোকে কুড়ে কুড়ে খায়, করে টিউবারকুলার ক্যাভিটি তৈরি করে খায় লাংসের মধ্যে। এইবার ওদের ওই পিওরটা পরে সারা শরীরে ওরা ছড়িয়ে পড়ে। কখনো বোনসকে এফেক্ট করে, বোন টিবি বলি, কোনো স্পাইনকে এফেক্ট করে, সেরকম মেয়েদের কোনো কোনো সময় ওরা ইউটেরাসকে এফেক্ট করে। ফলে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের একটা গন্ডগোল থাকে, যার জন্য তোমার ওই প্রাইম এন্ডোমেট্রিয়ামটা, প্রোজেস্টন প্রাইম এন্ডোমেট্রিয়ামটা গড়ে ওঠে, তার জন্য ইনফার্টিলিটি। বুঝতে পারলে? ওইটাকে আমরা এক কথায় একটা রোগ বলি টিউবারকুলার এন্ডোমেট্রিওসিস। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমাদের মোটামুটি মেয়েদের আরো আছে। এবার এটা গেল, এটা কোন রিলেটেড বললাম? রোগগুলো সব ইউটেরাস রিলেটেড, তাই তো? এবার সেরকম একই কথা ওভারি রিলেটেড হবে, ওভারাইটিস, ওভারিয়ান টিউমার, ওভারিয়ান ক্যান্সার প্রভৃতি থাকলে পরে বুঝেছো? এর সঙ্গে আরেকটা রিলেটেড হলো ওভারির বিভিন্ন রোগ, ডিফারেন্ট ডিজিজ অফ দ্য ওভারি মে কজ, এক কথায় অত সময় নেই কত লিখবে। ওভারিয়ান ডিজিজ লিখে দাও, ডিফারেন্ট টাইপ অফ ওভারিয়ান ডিজিজ মে কজ ইনফার্টিলিটি। সব যে সোজা কথা, ডিফারেন্ট ওভারিয়ান ডিজিজ মে কজ ইনফার্টিলিটি। ডিফারেন্ট ওভারিয়ান ডিজিজ ব্র্যাকেটে তুমি লিখতেই পারো, ওভারাইটিস, ওভারিয়ান টিউমার, চকোলেট সিস্ট অফ দ্য ওভারি, ওভারিয়ান ক্যান্সার, এগুলো ব্র্যাকেটে করে দিলে মানে এগুলোই হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ওভারিয়ান রোগ। বুঝে গেল? মে কজ ইনফার্টিলিটি। এবার এতগুলোর মধ্যে একটা মনে করলে একটাই লিখবে ওভারাইটিস। ওভারিয়ান টিউমারটা তো মনে থাকবে, ওভারিয়ান টিউমার, ওভারিয়ান ক্যান্সার, এগুলো তো মনে থাকবে। হ্যাঁ, কাজ করে বেরিয়ে যেতে হবে। ডিফারেন্ট অফ ওভারিয়ান ডিজিজ লাইক ওভারিয়ান ক্যান্সার, তাই জানো? হ্যাঁ, ওভারিয়ান গন্ডগোল থেকে হয়ে গেল কাজ, মানে জানো ইউটেরাসের ইউটেরাস এত কিছু বললাম, অত লিখতে যাবে তাই? ইউটেরাসের বিভিন্ন রোগ এর জন্য থাকে। এক কথা হয়ে গেল, যা রোগ খুলবে। আমি তো ইউটেরাসকে টাচ করেছি, ব্যাস
সময় নেই আমার, আমি কি করবো তখন? এত লিখতে যাবো আমি লিখবো ওই ক্লাসে বিভিন্ন রোগ, ওভারির বিভিন্ন রোগ, মেয়েদের ক্ষেত্রে যেগুলো রেসপন্সিবল, হ্যাঁ, তার সঙ্গে এগুলো তো আছে, মেন্টাল টেনশন, এজ, যদি মানে মেয়েদের যদি এজ বেশি হয়ে যায় তো তখন কি করে হবে? হবে না। ছেলেদের ক্ষেত্রে যেমন 45, মেয়েদের ক্ষেত্রে অ্যাবভ 35 ধরা হয়, অ্যাবভ 35 রিস্ক পিরিয়ড এসে যায় তখন, সেক্ষেত্রে ইনফার্টিলিটি হতেই পারে বয়সজনিত কারণে। আর ডিসমিউনিটি, ওবেসিটি, মেয়েদের ক্ষেত্রেও খাটবে, ছেলেদের ক্ষেত্রে যেমন ওবেসিটি লিখেছি, মেয়েদের ক্ষেত্রেও মেয়ে যদি খুব বেশি মোটা হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চা হওয়ার অসুবিধা দেখা দেয়, এবং সেক্ষেত্রে বাচ্চা নাও আসতে পারে। সেই জন্য ওবেসিটি একটা কারণ। এগুলো কমন কারণ, দুজনের আমরা জুড়ে দিতে পারবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার বলছি তোমার ক্লিনিক্যাল কি বলেছে ওটা? ইনভেস্টিগেশন। ব্যাস, এই গেল ইনভেস্টিগেশন। What is infertility? What are the cause of infertility? আর হচ্ছে mention on the laboratory investigation of such case. এই এতগুলো। এবার তুমি এত নামাবে কি করে? সেই জন্য শুধু পয়েন্ট দিয়ে দিয়ে এই লাস্টের দিকে আমরা স্ক্যানার আমরা এই যে ল্যাপারোস্কোপি, ফার্স্ট টেস্ট, এগুলো যে বলছিল যে ঠিক মতো অপারেশন হচ্ছে কি হচ্ছে না জানার জন্য এই যে ফার্স্ট টেস্ট আর সার্ভাইকাল মিউকাস অ্যানালিসিস, এইগুলোর মাধ্যমে আমরা বুঝে যাই যে ও ঠিক মতো ডিম পাচ্ছে কি পাচ্ছে না, মানে অপারেশন হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? আর এগুলো হচ্ছে যে ডিএনসি করি, ডিএনসি হচ্ছে ডাইলেটেশন এন্ড কিউরেট, মানে ওই যে প্যাসেজটা রয়েছে তোমার ইউটেরাস ভ্যাজাইনা, ঠিক আছে, ওই ভ্যাজাইনা দিয়ে কিছু চামচের মতো কিউরেটার বলি, তার আগে সার্ভিসকে ডাইলেট করে নিতে হয়, তাহলে তা ঢুকবে না। সেটা সার্ভাইকাল ডাইলেটার পাওয়া যায় অনেকগুলো সাইজে, প্রথমে একদম সরুটা ঢোকানো হয়, তারপরে আরেকটু মোটা, তারপর আরেকটু মোটা, এরকম করে সার্ভিসটাকে একটু ডাইলেট করে নেওয়া হয়, করে নিয়ে ওইখান থেকে চামচ ঢুকিয়ে এন্ডোমেট্রিয়ামটাকে চেঁচে 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 ফেলে দেওয়া হয়। এই পদ্ধতিটাকে বলা হয় ডিএনসি। এইটা করেও অনেক সময় প্রেগনেন্সি এসে যায়। বুঝতে পেরেছো? এটা একটা ছোট অপারেশন আর কি, খুব একটা ছোট অপারেশন করতে হবে, একটু একদিন মানে ভর্তি রাখলেই হবে, একদিন অ্যাডমিশন করিয়ে ডিএনসি করিয়ে দিল, বা এক বেলা অ্যাডমিশন করিয়েও করা যায়। আচ্ছা, তার আগে তো বললাম স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, স্টেপ 7। এইচএসজি স্যার একটা টেস্ট দেয়, ওটা এইচএসজি। হ্যাঁ, ইউএসজি, এইচএসজি, হিস্টো সালফানজিওগ্রাফি। এই আমি ইউএসজি কে ছেড়ে দিলাম, এই ক্ষেত্রে তো ইউএসজি তো দেবে না, হিস্টো সালফানজিওগ্রাফি দেবে। তুমি যেটা বলছো এইচএসজি মানে ইউএসজির একটা অংশ, যেখানে আমরা শুধু ফিমেল জেনিটাল সিস্টেমের প্যাসেজটা দেখব। তার আগে একটা ডাইট ইউজ করে নিলাম। ডাইট ইউজ করলে কি হবে, ওই রেডিও অফের ডাইটটা পুরো রেসপেক্ট মানে জেনিটাল সিস্টেম জুড়ে প্রসারিত হবে। এইবার আমি ছবিটা তুলছি, তারপরে আপনি একটা পুরো সিস্টেমটা চাক্ষুষ সুন্দর একটা ছবি দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? সেখান থেকে ধরো যেখানে কোনো তোমার কেস মানে অকুপাইং লিশন আছে, কেস অকুপাইং লিশন বলতে ধরো কোনো একটা টিউমার, যে লিশনগুলো একটা জায়গা জুড়ে থাকে তাদেরকে বলা হয় কেস অকুপাইং লিশন। অনেক সময় টিউমার বলে ঘাবড়ে যেতে পারে, তো রুগী বা রুগীর পার্টি, আমরা মেডিকেলে এরকম ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি। ব্রেনের ক্ষেত্রে, ইউট্রাসের ক্ষেত্রে, সেখানে আমরা ওই যেখানে পেস সেখানে ডাইটা পৌঁছাবে না, ডাইটা সেখানে ছাপ থেকে যাবে যে এই অংশটা ডাইটায় যেতে পারেনি, কিন্তু এটা তো হলো অর্গান ছিল, যেখানে ডাই যাওয়া উচিত ছিল, তাহলে এখানে কেউ বসে আছে, সেই তার ছবিটা, চোরের ছবিটা পেয়ে যাবো, জায়গাটা চোর রয়েছে। বুঝতে পারবে? এইরকম ব্যাপার, ওইটাকে বলে হিস্ট্রিও সালফেনজিওগ্রাফি। এখানে ইউএসজি প্যাটার্নে লিখে নাও এই এইচএসজি and HSG দুটো করে না, HSG অত শুধু ইউএসজি নয়, HSG হলে রাইট ইউজ করতে হয়, করে ছবি নিতে হয়।
TBS মানে ভিস্টো সালফাঙ্গোগ্রাফি থেকে যেটা বুঝতে পারবো ওইটাতেই বুঝতে পারবো টিউবের যে কোনো ধরনের অবস্ট্রাকশন আছে। এরপরে আর একটা ব্যাপার আসছে তোমাদের কোল্যাপস, এটা হচ্ছে জেনিটাল কোল্যাপস। তোমার একটা ছবি যেখানে রিলেশন হয়েছে, এইটা ভ্যাজাইনা, এটা ইউটেরাস। ভ্যাজাইনার সঙ্গে ইউটেরাস একটা অ্যাঙ্গেলে থাকে, তাকে 90 ডিগ্রি, তাকে বলি আমরা অ্যান্টিভার্সন, তাকে বলি আমরা অ্যান্টিভার্সন। এইবার তার সামনে এখানে আছে ইউনারি ব্লাডার, ইউটেরাসের সামনে, পিছনে আছে রেকটাম এন্ড আলকান। এটা পেরিটোনিয়াল কভারিং দিয়ে কভার করা থাকে, ইউটেরাস কভার করে এখানে একটা ভেসিকল তৈরি করে, এখানে এই পাউচ তৈরি করে আবার ব্লাডারকে কভার করে, এখানেও একটা পাউচ তৈরি করে আবার রেকটামকে কভার করে। ঠিক আছে, এটা হচ্ছে ইউটারো ভেসিকুলার পাউচ, আর এটা হচ্ছে ইউটারো রেকটাল পাউচ। বা ঠিক আছে, তো ওপরটা যে এটা হ্যাঁ, এবার এইখানে যদি আমরা অ্যাক্সিস টানি, একটা এর যদি একটা অ্যাক্সিস টানি ভ্যাজাইনা, এইখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে দ্যাট ইজ কল্ড অ্যান্টিভার্সন। অ্যান্টিভার্সন অলওয়েজ 90 ডিগ্রি। ঠিক আছে, জেনিটাল কোলাপস বলতে কি বুঝি? জেনিটাল কোলাপস হচ্ছে এই যে জেনিটাল অর্গান গুলো আছে, এইটা, এই যে মল, এই যে ওভারি, হ্যাঁ, এই যে ইউটেরাস, এই যে সার্ভিক্স, হ্যাঁ, তারপরে যে ব্লাডার, ইউনারি ব্লাডার, এই এত জেনিটাল যে সারাউন্ডিং অর্গান গুলো, কোনো অর্গান যদি এরকম ভ্যাজাইনাকে নিয়ে ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে আসতে চায়, ঠিক আছে, ধরো অনেক সময় এই যে ব্লাডারটা ভ্যাজাইনা দিয়ে এরা বেরিয়ে আসতে পারে, বুঝতে পেরেছো? ইউটেরাসটা এই ভ্যাজাইনা দিয়ে এরকম তার পজিশন থেকে নেমে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, তো এই যে ভেসিকল গুলো এরকম ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসতে পারে, রেকটাম ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে চলে আসতে পারে। এরকম যদি কোনো জেনিটাল অর্গান ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে বলছে আমরা জেনিটাল কোলাপস। ঠিক আছে, হ্যাঁ, এবার এক একটা নাম হয়, স্যার নাম নেই, বুঝতে পেরেছো? রেকটাম হলে রেগুলোসিল, ইউটেরাস হলে ইউট্রাইন কোলাপস, এটা হলে সিস্টোসিল। যদি ইউনারি ব্লাডার যদি বেরিয়ে আসে, তখন তাকে বলে আমরা সিস্টোসিল। এরা বিভিন্ন নামে বেরিয়ে আসে। তবে কমন জেনিটাল কোলাপস, কমন কোলাপস হচ্ছে ইউট্রাইন কোলাপস। ইউটেরাসটা বুঝা গেল? জেনিটাল কোলাপস একটা ব্রড টার্ম, যেখানে এনি যে কোনো এই সারাউন্ডিং ভ্যাজাইনার সারাউন্ডিং অর্গান, যে কোনো অর্গান যদি ভ্যাজাইনাতে বেরিয়ে আসে, তখন তাকে বলছি আমরা জেনিটাল কোলাপস। যদি ইউরারি ব্লাডারটা বেরিয়ে আসে, তখন সিস্টোসিল। যদি ইউরেথ্রাটা বেরিয়ে আসে, ইউরেথ্রোসিল। যখন তোমার রেকটাম বেরিয়ে আসে, রেক্টোসিল। রেকটামটা নেমে আসে ভ্যাজাইনাল ওয়াল দিয়ে, ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসছে, দ্যাট ইজ রেক্টোসিল। তো এইরকম, আর ইউটেরাসটা নামলে তখন তাকে বলছি আমরা ইউটেরাইন কোলাপস। ইউটেরাইন কোলাপস। ঠিক আছে, তো এই ইউটেরাইন কোলাপসটাই হচ্ছে তোমাদের মেন এখানে দেয়া আছে তোমাদের। ইউটেরাইন কোলাপস হচ্ছে ইউরিনটা কি নাম বললো? ইউরিনটা সিস্টোসিল। সিস্টোসিল লেখা আছে, হ্যাঁ। দেখো জেনিটাল কোলাপস তোমাদের কি লেখা আছে আমি বলে দিচ্ছি। যখন কোনো পেলভিক অর্গান নিজের অবস্থান থেকে সরে গিয়ে ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসে বা নিচের দিকে নেমে আসে, তখন তাকে আমরা বলি জেনিটাল কোলাপস। বুঝাতে পারলাম? ওই যে ওখানে বললাম, এখানে যত অর্গান আছে যেগুলো ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসে, তখনই তাকে বলে জেনিটাল কোলাপস।
এবার দেখো তোমাদের বলছে জেনিটাল কোল্যাপস বিভিন্ন প্রকারের হয়। একটা লেখা আছে সিস্টোসিল, বলেছি আমি সিস্টোসিল কি বলেছি? যখন ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি ভ্যাজাইনা দিয়ে নিচের দিকে বেরিয়ে আসে তখন তাকে বলি আমরা সিস্টোসিল। তাই নোটে দিয়ে আসি, হয়তো বুঝতে কোনো অসুবিধা হবে না, নোট করলে জানতে পেরে যাবে বাড়ি গিয়ে। তারপরে 2 নম্বরে যে রেক্টোসিল, একটু আগেই বলেছি রেকটাম যখন ভ্যাজাইনা দিয়ে নিচের দিকে নেমে আসবে তখন তাকে বলবো আমরা রেক্টোসিল। 3 নম্বর আছে ইউরেথ্রোসিল, শুধু ইউরেথ্রাটা ব্লাডারটা আছে, শুধু নলটা ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসছে তখন তাকে বলবো ইউরেথ্রোসিল। তারপরে হচ্ছে এন্টারোসিল, যখন পাউচ অফ ডগলাস, তারপরে হচ্ছে তোমার ভ্যাজাইনাল ভ্যালেট, এগুলো যখন ওইখানে নেমে আসছে, হ্যাঁ, তখন পাউচ অফ ডগলাস এটার অপর নাম। এই যে যেটা বললাম মেট্রো, এই যে পাউচটা হচ্ছে, এই পাউচটাকে বলছি পাউচ অফ ডগলাস। এই পাউচটা অর্থাৎ ভ্যাজাইনাতে নিচের দিকে আসতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছো? যেটা ইন্ট্রারেক্টাল পাউচ বললাম, ওটা অ্যাকচুয়ালি পাউচ অফ ডগলাস বলি আমরা। তো পাউচ অফ ডগলাস বা রেকটামের কোন অংশ ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসতে পারে, রেক্টোসিল বলবো। হ্যাঁ, তো এইরকম বিভিন্ন নাম আছে। তারপরে বলছে তোমার একদম লাস্ট হচ্ছে তোমার ইউটেরাইন কোল্যাপস। ইউটেরাস যখন তার নিজের অবস্থান থেকে সরে গিয়ে ভ্যাজাইনা দিয়ে নিচে নেমে আসছে তখন তাকে হচ্ছে ইউটেরাইন কোল্যাপস। এটার আবার তোমার 6টা ডিগ্রি, 3টে ডিগ্রি। একটা হচ্ছে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, আর হচ্ছে 3rd ডিগ্রি। ঠিক আছে? আর একটা লাস্ট আছে কমপ্লিট কুসিডেন্সিয়া বা একদম কমপ্লিট কোল্যাপস, পুরোটাই বেরিয়ে আসে। বুঝতে পেরেছো? তো 1st ডিগ্রি কি বলছে? ওই যে ইউটেরাসের সার্ভিক্স এবং বডি নিজের জায়গা থেকে নিচে সরে আসে অথচ ভ্যাজাইনার মধ্যে অবস্থান করে, তখন তাকে বলছে 1st ডিগ্রি কোল্যাপস। 2nd ডিগ্রি কখন বলছে? যখন ইউটেরাসের সার্ভিক্স ভ্যাজাইনাল ওয়াল দিয়ে বাইরে বেরিয়ে যায়, বাকিটা রয়ে যায়, তখন তাকে বলছি আমরা 2nd ডিগ্রি কোল্যাপস। আর 3rd ডিগ্রি কোল্যাপস যখন ইউটেরাসটি তার নিচের অবস্থান থেকে সরে গিয়ে ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে চলে আসে পুরোটাই, তখন তাকে বলছি 3rd ডিগ্রি কোল্যাপস বা কমপ্লিট কুসিডেন্সিয়া। কমপ্লিট লেখা আছে কুসিডেন্সিয়া, PROCIDENTIA। এইটা দেখো তোমার, এই যে এইটা হচ্ছে তোমার ইউটেরাস আর ভ্যাজাইনা, এই অবধি এটা হচ্ছে ভ্যাজাইনাল ওয়াল, ভালো করে বুঝবেন। প্যাসেজ নেমে আসছে, নেমে এইখানে চলে এসছে, এই সার্ভিস নিয়ে ভ্যাজাইনা নিয়ে ইউটেরাস এর মধ্যে, কিন্তু এক্সট্রা নর্মাল থেকে বের হয়ে গেছে। দ্যাট ইজ 1st ডিগ্রি। আরো নেমে এসছে, শুধু তোমার সার্ভিসটা বাইরে বেরিয়ে এসছে, কিন্তু বডিটা ভ্যাজাইনার মধ্যেই থেকে গেছে। 2nd ডিগ্রি। আর যখন পুরোটাই সার্ভিস বডি নিয়ে পুরো ইউটেরাস যখন বাইরে ভ্যাজাইনাল ওয়াল দিয়ে বেরিয়ে এসছে তখন তাকে বলছি আমরা 3rd ডিগ্রি বা কমপ্লিট কুসিডেন্সি। তো আজকে দুটো ভাইটাল জিনিস, যে দুটো গাইনোকোলজিতে বাকি ছিল, আমরা মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে বলেছি, সেখানে অ্যামনোরিয়া, ডিসমেনোরিয়া যা যা ছিল সব আমরা আলোচনা করেছি। জেনিটাল কোল্যাপস এবং ইনফার্টিলিটি এই দুটো টোটালি অফ ছিল, এই দুটো আজকে শেষ করেছিলাম। মোটামুটি গাইনোকোলজি আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। অবস্টেট্রিক্সের কিছু বাকি আছে, ওইটা করে ফেলতে পারলে আমাদের অফটাও কমপ্লিট হয়ে যাবে। আর পড়ে থাকবে সার্জারি, মেডিসিন, ওইগুলো একটা দুটো করে ক্লাস করে দিয়ে আমরা